গতকাল শুক্রবার 14ই আগস্ট দিল্লিতে বিদেশ মন্ত্রকের নিয়মিত ব্রিফিং চলছে। সাংবাদিকরা ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করে যাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভারতে আসছেন? ব্রিক্সের আগে নাকি পরে? মুখপাত্র পরিষ্কার বললেন যে আমন্ত্রণ আমরা পাঠিয়ে দিয়েছি, দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও গেছে, ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনের আমন্ত্রণও গেছে। এবার ঠিক সেই একই দিনে সিলেটের ওসমানীনগরে একটা হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান, সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের বলছেন, আমন্ত্রণ এলে সরকার অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। একই দিন একটা দেশ বলছে চিঠি পৌঁছে গেছে, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন চিঠি এলে দেখব। এটা কূটনৈতিকদের ভুল বোঝাবুঝি নয়, এটা দরাদরি প্রকাশ্যে। তাহলে আসল প্রশ্নটা এই, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এই যে টানাপোড়েন, এর কেন্দ্রে কি সত্যি শেখ হাসিনা, নাকি হাসিনার নামটা সামনে রেখে সম্পূর্ণ অন্য একটা হিসেব মেটানো হচ্ছে? পুরোটা শুনুন, শেষে দেখবেন ব্যাপারটা যা দেখাচ্ছে তার চেয়ে অনেকটাই আলাদা। গত এক সপ্তাহে ঢাকা আর দিল্লির কাগজে যা যা বেরিয়েছে, আলাদা আলাদা না পড়ে সবগুলো পাশাপাশি সাজিয়ে পড়লে ছবিটা দাঁড়াচ্ছে এই রকম। আর এই গল্পে ঢোকার আগে একটা নাম মনে রাখুন, পরাগ জৈন। একটু পরে ফিরব। প্রথমে বলি এই সফরটা আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ। 1996 সালের গঙ্গার জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে, মানে ভাতে আর 4 মাস। তিস্তা নিয়ে আলোচনা 2011 সাল থেকে ঝুলে আছে, আজও কোনো সুরাহা নেই। আপনি সীমান্তের যেদিকেই থাকুন না কেন, নদীর জল কতটা কে পাবে, এটা কোনো কূটনৈতিক বিলাসিতা নয়, এটা চাষের জল, পানীয় জল। আর দ্বিতীয় দিকটা রাজনৈতিক। দিল্লিতে বসে থাকা একজন মানুষকে ঘিরে দুটো দেশের সম্পর্ক আটকে আছে। এখন সেই মানুষটির ভাগ্য কিভাবে ঠিক হবে, সেটা আশ্রয়ের প্রশ্ন থেকে সরে গিয়ে দর কষাকষির প্রশ্ন হয়ে গেলে কি দাঁড়ায়। এবার গল্পটা শুরু থেকে বলি। 24 আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এবছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সরকার গঠনের দিনই নরেন্দ্র মোদীর একটা চিঠি তার হাতে তুলে দেওয়া হয়। সেই চিঠিতে ভারতে আসার আমন্ত্রণ ছিল। এবার লক্ষ্য করুন, দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর হলো মালয়েশিয়ায়। তারপর তিনি গেলেন চীনে, ভারতে নয়। এপ্রিলে দিল্লি ঢাকায় নূতন হাই কমিশনার পাঠালো দীনেশ ত্রিবেদী, পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনৈতিক, প্রাক্তন রেলমন্ত্রী। জুনে দায়িত্ব নিলেন। এই নিয়োগটা নিজেই একটা বার্তা। ঢাকায় পেশাদার আমলা না পাঠিয়ে দিল্লি পাঠালো একজন রাজনৈতিককে। তারপর 3রা আগস্ট বাংলাদেশ ভারত সরকারকে অনুরোধ করেছিল শেখ হাসিনা যেন ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন। ঢাকার কূটনৈতিক সূত্র বলছে সেদিন ভারতের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল। আর তার ঠিক দুদিন পরে 5ই আগস্ট, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিন, দিল্লিতে বসে শেখ হাসিনা প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন। এখানে তারিখটা খেয়াল করুন, 3 তারিখে আশ্বাস আর 5 তারিখে অনুষ্ঠান। সেদিন রাতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় বিজ্ঞপ্তি দিল। তাদের ভাষায় একজন পলাতক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নয়াদিল্লিতে বসে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়েছে, এবং সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। দুদিন পর 7ই আগস্ট দিল্লির মুখপাত্র সাংবাদিকদের সামনে বললেন, ওই মঞ্চ থেকে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা যা বলা হয়েছে ভারত সরকার তার অনুমোদন করে না। এই বাক্যটা ভালো করে শুনুন। ভারত বলল আমরা কথাগুলো সমর্থন করি না। ভারত কিন্তু এটা বলল না যে অনুষ্ঠানটা আমরা হতে দেব না। এই ফাঁকটুকুই গোটা গল্পের চাবি। একটু পরে বুঝবেন কেন। 9ই আগস্ট আনন্দবাজার প্রথম আলোর প্রতিবেদন উদ্ধৃত করে লিখল, তারেক রহমানের ভারতে আসার সম্ভাবনা কার্যত শেষ। মাত্র 6 দিন পরে 15ই আগস্ট সেই প্রথম আলোই আজ লিখছে সফরের প্রস্তুতি চলছে, তারিখ নিয়ে 2 রাজধানীর মধ্যে কথা হচ্ছে। 6 দিনে এতটা উল্টে গেল কি করে? মাঝখানে কি ঘটল? মাঝখানে ঘটল 10ই আগস্ট সোমবার।
সেদিন সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দীনেশ ত্রিবেদী দেখা করলেন তারেক রহমানের সঙ্গে। জুনে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম। বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকের পর দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের যা বললেন সেটা প্রায় ঠান্ডা জল ঢালার মতো। সফর নিয়ে নাকি কোনো নীতিগত সিদ্ধান্তই হয়নি। মোদির চিঠির প্রসঙ্গে তার কথা, আমন্ত্রণ একটা এসেছে, সেটা আমরা দেখব কোনো এক সময়, এটাই তখনকার ভাষা। সেই একই বৈঠকে বাংলাদেশ ভারতকে দুটো কথা বলেছে। এক, শেখ হাসিনার প্রত্যার্পণ প্রক্রিয়া দ্রুত করা হোক। দুই, ওসমান হাদির সন্দেহভাজন খুনিরা ধরা পড়েছে, ভারত যে কাগজপত্র চেয়েছিল সব দেয়া হয়েছে, এবার তাদের ফেরত দেয়া হোক। আর সেই একই দিনে ঢাকাতেই আর একটা বৈঠক হচ্ছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন দেখা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে। পরদিন 11ই আগস্ট দীনেশ ত্রিবেদী দিল্লিতে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক। ভারতের বিদেশ মন্ত্রক সেই বৈঠকের ছবি প্রকাশ করে জানালো, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার দিক নির্দেশ নিতেই হাই কমিশনার প্রধানমন্ত্রীর কাছে গেছেন। আর ঠিক এর পরেই সফরের তারিখ বাজারে চড়ে এলো, 20 থেকে 25 আগস্টের মধ্যে। কেউ বলছে 20-21, কেউ বলছে 21-22। কিন্তু ঢাকার ভিতরে তখন উল্টো চাপ তৈরি হচ্ছে। 13ই আগস্ট শাহবাগে দাঁড়িয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, সম্পর্ক কেমন হবে সেটা নিরূপণ হওয়ার আগে প্রধানমন্ত্রীর দিল্লি যাওয়াই উচিত না। তার দাবি, 5ই আগস্টের ওই সাংবাদিক বৈঠক ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই হয়েছে, এটা তার অভিযোগ। আর সেই একই দিনে দিল্লিতে রাজ্যসভায় একটা ছোট্ট ঘটনা ঘটল, যেটা প্রায় কেউ খেয়াল করেনি। তৃণমূল কংগ্রেসের সদস্য রাজীব কুমার প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সেই প্রশ্নের উত্তর দেননি, অথচ ওই একই সদস্যের বাকি 3টে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। 3টের উত্তর হলো, একটার হলো না। সংসদে এটা ভুলে যাওয়া নয়, এটা সিদ্ধান্ত। এবার আসি বড় মোড়ের জায়গাটায়। আমরা সবাই ধরে নিচ্ছি হাসিনা ইস্যু সফরটাকে আটকে রেখেছে। ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউন তো তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে দাবিই করেছে যে প্রত্যার্পণে অগ্রগতি না হলে সফর হবে না। এই বার্তা নাকি ঢাকা হাই কমিশনারকে জানিয়ে দিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা এখানে নয়। দ্য ডেলি স্টার একটা তথ্য এনেছে, যেটা অন্য কেউ এভাবে বলেনি। তাদের সূত্র বলছে, ঢাকা যখন সিদ্ধান্ত নিল যে তারেক রহমান সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যাবেন না, তারপরেই দুপক্ষ দ্বিপাক্ষিক সফরের ব্যাপারে একমত হয়। এবার ক্রমটা উল্টে দেখুন, ব্রিক্সে না বলার পর দ্বিপাক্ষিকে হ্যাঁ। মানে বাংলাদেশ ভারতে আসাটা বাতিল করেনি, বাংলাদেশ বাতিল করেছে সেই অনুষ্ঠানটা, যেখানে তারেক রহমান 11টা দেশের ভিড়ে একজন আমন্ত্রিত অতিথি। ছবি হবে, হাত মেলানো হবে, কিন্তু টেবিলে কোনো দাবির তালিকা রাখা যাবে না। আর বেছে নিয়েছে সেই সফরটা যেখানে টেবিলের দুদিকে দুজন আর হাতে দাবির তালিকা। এটা সম্পর্ক ছিন্ন করার আচরণ নয়, এটা দর বাড়ানোর আচরণ। এতক্ষণ যা বললাম সবটাই তথ্য, এবার বলি আমার মনের কথা। দেখুন, এই দরাদরিতে শেখ হাসিনা আলোচনার বিষয় নন, তিনি দামের ট্যাগ। কেন বলছি? দেখুন, ভারত হাসিনাকে ফেরত দেবে না, দিলে গোটা অঞ্চলের প্রত্যেক শাসকের কাছে বার্তা যাবে, বিপদে পড়লে দিল্লি পাশে থাকে না, দিল্লি দরাদরি করে। এই ক্ষতি ভারত কোনো ট্রানজিট বা বন্দরের বিনিময়ে নেবে না। কিন্তু ভারতের একটা বিরূপ ঢাকাও যাবে না। উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ, পূর্ব সীমান্তের নিরাপত্তা, এগুলো ঢাকার সহযোগিতা ছাড়া চলে না। তাই ভারত করছে কি? হাসিনা বাদে বাকি সব দিচ্ছে। ওসমান হাদির খুনিদের দ্রুত ফেরত দিতে তৈরি বলে বার্তা পাঠিয়েছে। ডিজেলের চলমান চুক্তির কথা মনে করিয়ে দিয়েছে আরেকবার। সোমবার সিআইআই এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকা যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের প্রথম ব্যবসায়ী প্রতিনিধি দল 6 মাস পরে। এই টাইমিংটা কাকতালীয় নয়। আর ওদিকে ঢাকার হিসেবটা কি? তারেক রহমানের সরকারের বয়স 6 মাস,
ঘরে গ্যাস, বিদ্যুতের সংকট, যার ব্যাখ্যায় সরকার বলছে এটা বৈশ্বিক সংকট, ইসরায়েল ইরানের যুদ্ধের ফল। ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ, জ্বালানি দরকার, বিনিয়োগ দরকার, জলের চুক্তি দরকার, কিন্তু ঘরের ভিতরে এনসিপি বলছে সম্পর্ক পরিষ্কার না হলে যাবেন না। কাজেই তারেক রহমানকে দুটো কাজ একসঙ্গে করতে হচ্ছে, যেতেও হবে আবার একই সঙ্গে দেখাতে হবে যে সস্তায় যাননি। তাই প্রত্যার্পণের দাবিটা যত জোরে বলা হচ্ছে ততটা টেবিলের জন্য নয়, সেটা ঘরের জন্য, ওটা ঢাল। আর এখানেই সেই ছোট্ট যোগসূত্রটা যেটা শুধু খবর পড়লে চোখে পড়ে না, ঘটনাগুলোর ক্রম দেখুন। 31শে জুলাই ঢাকায় ত্রিবেদীর বৈঠক হয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে। 10ই আগস্ট ত্রিবেদী যান প্রধানমন্ত্রীর কাছে, আর সেই একই দিনে রয়ের প্রধান পরাগ জৈন যান প্রতিরক্ষা উপদেষ্টার কাছে। 11ই আগস্ট ত্রিবেদী সোজা মোদির ঘরে, তারপর তারিখ ঘোষণা। মানে নিরাপত্তার চ্যানেলটা আগে নড়েছে, কূটনৈতিক ঘোষণাটা এসেছে পরে। যে সমঝোতাটা তৈরি হচ্ছে তার কেন্দ্রে হাসিনা নন, কেন্দ্রের সীমান্ত, নিরাপত্তা আর জ্বালানি। হাসিনা নামটা সেই সমঝোতার উপর লাগানো প্রকাশ্য একটা মোড়ক। আর দিল্লির ভাষাটাও এখানে খেয়াল করুন। অতিরিক্ত ডিজেলের অনুরোধ নিয়ে মুখপাত্র বললেন, আমাদের নিজেদের চাহিদা, শোধন ক্ষমতা আর দেশের ডিজেলের প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে। এটা কোনো সফরের জন্য মুখিয়ে থাকা দেশের ভাষা নয়, এটা যে জানে সামনের লোকটার দরকার বেশি, তার ভাষা। এবার বলি, আগামী কয়েক সপ্তাহে কোন 3টে জিনিস দেখলে বুঝবেন আমার বিশ্লেষণ ঠিক ছিল কিনা। 1, সফরটা সত্যি 20 থেকে 25শে আগস্টের মধ্যে হয় নাকি পিছিয়ে যায়। যদি হয় তার মানে হাসিনা ইস্যু বাধা ছিল না, দর ছিল। 2, ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের সত্যিই ফেরত দেওয়া হয় কিনা এবং কত তাড়াতাড়ি। ওটা হলে বুঝবেন বিনিময়টা কি নিয়ে হয়েছে। আর 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সফরের আগে শেখ হাসিনা ভারতের মাটি থেকে আবার প্রকাশ্য কিছু বলেন কিনা। যদি এই কদিন পুরো নীরবতা থাকে তাহলে বুঝবেন দিল্লি দ্বিতীয়বার আশ্বাস দিয়েছে। এখন সব কিছু মিলিয়ে দেখলে ছবিটা দাঁড়ায় এই দুই দেশই সফরটা চায়। দুই দেশই জানে হাসিনা ফেরত যাচ্ছে না, আর তবু হাসিনাকে সামনে রেখেই গোটা দরটা ঠিক হচ্ছে। জল, ডিজেল, ট্রানজিট, সীমান্ত, আসল খেলা এখানেই। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আর ভেবে উত্তর দেবেন। একজন মানুষকে যদি দুটো রাষ্ট্র দর কষাকষির তালিকায় তুলে ফেলে, তাহলে সেই মানুষটার ভাগ্য শেষ পর্যন্ত ঠিক করে কে? আদালত নাকি চুক্তি? আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। সময় নিয়ে পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ।